দক্ষিণ কলকাতা ল কলেজে, সাউথ ক্যালকাটা ল কলেজে গণধর্ষণের অভিযোগ, আর সেই গণধর্ষণের অভিযোগে উত্তপ্ত রাজ্য রাজনীতি। বিভিন্ন রাজনৈতিক দল কসবা থানা, কসবা কলেজের সামনে যাওয়ার চেষ্টা করছে। এই মুহূর্তে দেখাবো এসইউসিও মিছিল করে কসবা থানায় ঢোকার চেষ্টা, এরই প্রতিবাদে, গণধর্ষণের প্রতিবাদে। কিন্তু তা ঘিরে যথেষ্ট উত্তেজনা, পুলিশ ব্যারিকেড করে দিয়েছে, পুলিশ আটকে দিয়েছে সেই মিছিল। দেখুন সেই ছবি। চলে যাব প্রতিনিধি রৌনকের কাছে। রৌনক, কি অবস্থা এখন, কি অবস্থা, কতদূর, কোথায় গিয়ে আটকায় এই মিছিল এবং এখন কি অবস্থা? দেখো, কসবা কাণ্ডের প্রতিবাদে এসইউসিআই গড়িয়াহাট মোড় থেকে কসবা থানা পর্যন্ত মিছিল ছিল। তোমায় দেখাবো কসবা থানার সামনে ইতিমধ্যে ব্যারিকেড করে রাখা হয়েছে। কিছুক্ষণ আগেই কার্যত উচ্ছেদনা তৈরি হয়েছিল, কারণ এসইউসিআই কর্মীরা থানার ভেতরে প্রবেশ করার চেষ্টা করে, তখনই কিন্তু দুপক্ষের মধ্যে একটা উত্তেজনা তৈরি হয়। পরবর্তীতে রাস্তা অবরোধ করে তারা এখানে অবস্থান বিক্ষোভ চালায় এবং পুলিশ মাইকিং করে রাস্তা ছেড়ে দেওয়ার জন্য। তার কিছুক্ষণ পরেই দেখা যায় এসইউসিআই কর্মীদের 5 জনের একটি প্রতিনিধি দল কসবা থানার ভেতরে যায়, একটি ডেপুটেশন জমা দেয় এবং এখনো তারা এই যে কসবা থানার সামনে যে রাস্তা, সেখানে অবস্থান বিক্ষোভ চালাচ্ছে। যদিও একদিকে পুলিশ সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছে যাতে করে যান চলাচলে কোনো অসুবিধা না হয়, সেক্ষেত্রে যান চলাচল স্বাভাবিক রাখা হয়েছে। কিছুক্ষণ আগে একটা উত্তেজনা তৈরি হয়, তারা গড়িয়াহাট থেকে মিছিল করে কসবা থানার সামনে আসে এবং কসবা থানার ভেতরে প্রবেশ করার চেষ্টা করে। ইতিমধ্যে যান চলাচল, সেই যান চলাচল স্বাভাবিক করেছে। কিছুক্ষণের জন্য এরকম ধস্তাধস্তি হয়েছিল, এখন বসে পড়েছেন, অবরোধ হয়েছে, কিন্তু অবরোধে এখন যান চলাচল বলা যায় স্বাভাবিক আছে। সুতরাং পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। এবার আপনাদের দেখাই, আতঙ্ক বদলে গেল ভরসায়, চাপে। এই ভাইস প্রিন্সিপাল নয়না চট্টোপাধ্যায়, মনোজিৎ মিশ্র, তার অপরাধ, তার বিভিন্ন কার্যকলাপে লালবাজারকে নালিশ জানিয়েছিলেন, লালবাজারে চিঠি দিয়েছিলেন। পারমিশন and security for the college annual special program 2022 of South Calcutta Law College 22 সালে। দেখাবো 2 বছরের মধ্যেই কিভাবে ভরসায় পরিণত হলো। সরাসরি চলে যাব প্রতিনিধি রৌনকের কাছে। রৌনক, কেন 2022-এ লালবাজারকে চিঠি দিয়েছিলেন কেন? দেখো, একেবারে 2022 সালে 24শে মার্চ এই সাউথ ক্যালকাটা ল কলেজের একটি অনুষ্ঠান ছিল। সেই অনুষ্ঠানে মনোজিৎ এবং তার দলবল গন্ডগোল পাকাতে পারে, সেটাই আগে থেকে ভাইস প্রিন্সিপাল বর্তমান যিনি রয়েছে নয়না চ্যাটার্জি, তিনি আন্দাজ করেছিলেন। সেই কারণে পুলিশের জয়েন্ট কমিশনারকে একটি মেল করেছিলেন এবং সেখানে স্পষ্ট লিখে রেখেছিলেন যে মনোজিৎ মিশ্র সহ তার দলবল এই যে 24শে মার্চের যে অনুষ্ঠান ছিল সেখানে গন্ডগোল ঘটাতে পারে। সেই কারণেই পুলিশের কাছে বাড়তি নিরাপত্তা চেয়েছিল এবং সেই বাড়তি নিরাপত্তা চেয়ে দেখা গেছিল এর আগেও যিনি প্রাক্তন প্রিন্সিপাল ছিল তিনি একটি প্রোগ্রামে কিন্তু এরকম পুলিশকে মেল করেছিলেন। সেক্ষেত্রে এই মনোজিৎ মিশ্র যে দাপট আগেও বহাল ছিল সেটাই কিন্তু একটা আন্দাজ করা যায় এবং সেই বিষয়কে কেন্দ্র করেই কিন্তু বর্তমান প্রিন্সিপাল তিনিও 2022 সালে পুলিশ কমিশনারকে, জয়েন্ট পুলিশ কমিশনারকে মেল করেছিলেন। অয়ন্দা, কার চাপে ভরসা মনোজিতের ওপরে? এটাই তো এখন বড় প্রশ্ন। গভর্নিং বডি চাপ দিয়েছিল যে মনোজিতের ওপরে ভরসা রাখতে হবে, না হলে 2 বছরের মধ্যে কি করে নোটিশ পড়লো যে স্টুডেন্টস অফ অল সেমিস্টার আর হেয়ার বাই ইনফর্ম দ্যাট এনি কোয়ারি রিলেটেড টু স্টুডেন্টস ডিলিংস অফ দ্য কলেজ কাইন্ডলি কন্ট্যাক্ট। কার সঙ্গে? মনোজিৎ মিশ্রর সঙ্গে। মনোজিৎ মিশ্রর নাম আছে, মনোজিৎ মিশ্রর সঙ্গে এবং ভাইস প্রিন্সিপালের সই। এই ভাইস প্রিন্সিপাল কি করে পরিবর্তন হয়ে গেলেন? সরাসরি চলে যাবো রৌনকের কাছে। দেখো, একেবারে তুমি যে কথাটা বললে যে কার চাপ ছিল, কারণ 2022 সালে যে ভাইস প্রিন্সিপাল মনোজিতের একটা গন্ডগোল পাকাতে পারে সেই আশঙ্কা করে পুলিশ কমিশনারের কাছে মেল করেছিলেন। ঠিক 2 বছর পরেই এই মনোজিৎকে কলেজে পরামর্শদাতার মতো একটি দায়িত্বে রাখা হলো, কারণ গত বছর আগস্ট মাসে একটি নোটিশ জারি করা হয় কলেজের অফিসিয়াল ওয়েবসাইটে। সেখানে বলা হয় পড়ুয়াদের কোনো রকম সমস্যা হলে, কোনো রকম এনকোয়ারি থাকলে মনোজিৎ মিশ্রের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারে এবং সেখানে প্রায়োরিটি দেওয়া হয় মনোজিৎ মিশ্রেরই নাম। সেক্ষেত্রে কার হাত এই মনোজিৎ মিশ্রের মাথায় ছিল? একাধিক অভিযোগ থাকার পরেও, একাধিক গন্ডগোল করার পরেও, একাধিক অভিযোগ নয়, 11টা এফআইআর তার নামে। সেই সময় রৌনক
বাধ্য হলেন ভাইস প্রিন্সিপাল নয়না চট্টোপাধ্যায় মনোজিতের উপরে ভরসা রাখতে, আর তারপরেও কিছু আঁচ করেছিলেন। এই অপরাধী আবার কোনো কলেজের মধ্যেই বড় কোনো অপরাধ না করে বসেন, তাই ভাইস প্রিন্সিপাল তিনি নোটিশ দিলেন বিকেল 4টের পরে থাকা যাবে না, বিকেল 4টে বেজে গেলে এই কলেজ চত্বর ছাড়তে হবে। তারপরে তো সেই 4টের পরেই গণধর্ষণ হলো। 4টের পরে সন্ধ্যে 7:30 থেকে রাত 10:50 পর্যন্ত অত্যাচার নির্যাতন। রৌনক, দেখো একেবারেই গত বছর আগস্ট মাসে প্রথম এই নোটিশ সার্ভ করা হয় যে কলেজ প্রেমিসিসে 4টের পরে কোনো পড়ুয়া থাকতে পারবে না, যদি কেউ থাকে তাদের বিরুদ্ধে স্ট্রিক্ট অ্যাকশন নেবে কলেজ কর্তৃপক্ষ। কিন্তু তার 1 মাস যেতে না যেতে আবারও সেই একই রকম নোটিশ জারি করা হয়। 3 মাসে 3টি একই নোটিশ জারি করা হয় কলেজ কর্তৃপক্ষের তরফ থেকে। অর্থাৎ এই যে মনোজিৎ মিশ্র এবং তার দলবল, তাদেরকে কি কোনোভাবে আটকাতে পারছিল না কলেজ কর্তৃপক্ষ, কারণ বারংবার নোটিশ দেওয়ার পরও কোনো রকমভাবে কিন্তু তাদেরকে নাগালে আনা যাচ্ছিল না। সেক্ষেত্রে দেখা গেল কি যে এই যে ঘটনা ঘটলো, সেই ঘটনারও 4টের পরে যারা এখানে হাজির ছিল কলেজ প্রেমিসে সেরকম 17 জনকে কিন্তু পুলিশ ডেকে জিজ্ঞাসাবাদ করে এবং 4টের পরই ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে পুলিশ কিন্তু খতিয়ে দেখে। সেক্ষেত্রে এতবার এরকম নোটিশ দেওয়ার পরও কেন মনোজিৎ মিশ্রের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া গেল না? এবং তুমি যে বিষয়টা একটু আগে বলছিলে যে যখন এই ঘটনা ঘটে মনোজিৎ মিশ্রের বিরুদ্ধে 11টি এফআইআর ছিল, তাহলে তার বিরুদ্ধে কোনো রকম গভর্নিং বডির কাছে অভিযোগ জমা পড়েছিল কিনা, বা অভিযোগ জমা পড়লেও কোনো রকম পদক্ষেপ নিয়েছিল কিনা, সেটাও কিন্তু একটা প্রশ্ন থেকে যাচ্ছে। একেবারে গণধর্ষণের আগে যদি পদক্ষেপ করা হতো, আজকে তো ওই তরুণীকে নির্যাতনের মধ্যে পড়তে হতো না, ভয়াবহ মনোজিতের হাত থেকে বাঁচতেন। প্রশ্ন উঠছে 11টা এফআইআর এর পরেও মনোজিৎ মিশ্রের ওপরে ভরসা, আর ভরসা তো রাখার নামই নেই, কারণ সে তো অপরাধী। আর এর আগে পিনাকি বন্দ্যোপাধ্যায় গার্ড, তাকে গ্রেফতার করা হয়েছিল, কিন্তু এবার আরো একটি মোবাইল বাজেয়াপ্ত হলো আরো এক নিরাপত্তারক্ষী। এই নিরাপত্তারক্ষীর মোবাইল বাজেয়াপ্ত, যদিও তিনি সেই সময় ছিলেন না। তাহলে কেন মোবাইল বাজেয়াপ্ত? তিনি কটা পর্যন্ত ডিউটিতে ছিলেন ওই দিন, গণধর্ষণের দিন? কথা বলবো প্রতিনিধি সান্নিকের সঙ্গে। যেটা জানতে পারা যাচ্ছে পুলিশ সূত্রে, সেই দিন সন্ধ্যাবেলা সেই নিরাপত্তারক্ষী বলেছিলেন তিনি বাড়ি পৌঁছে গিয়েছিলেন 8টার পরে। কিন্তু তারপরেও যে পিনাকি বন্দ্যোপাধ্যায়, যাকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে এবং যার মোবাইল ফোনও বাজেয়াপ্ত করা হয়েছে, তার মোবাইল থেকে আরো একজন নিরাপত্তারক্ষী, অর্থাৎ মাত্র দুজনই যেহেতু নিরাপত্তারক্ষী ছিল, তাই তারা নিজেদের মধ্যে কোনো বিষয়টা জানানোর চেষ্টা করেছিলেন কিনা পিনাকি বন্দ্যোপাধ্যায়, বা জানালেও কি জানিয়েছিলেন, এই বিষয়গুলো পুলিশ জানতে চায়। এবং ঠিক সেই জায়গা থেকেই এই নিরাপত্তারক্ষীরও ফোন ইতিমধ্যেই বাজেয়াপ্ত করা হলো। কেননা পিনাকি বন্দ্যোপাধ্যায় সেদিন সত্যি ভয় পেয়ে গিয়েছিলেন নাকি তিনি জানানোর প্রয়োজনটুকু মনে করেননি, এই বিষয়গুলো কিন্তু তদন্তকারীদের এখন ভাবাচ্ছে। তাই সেই কারণে পিনাকি বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা বুঝতে গেলে তিনি ঠিক কি কি করেছিলেন সেগুলো জানা প্রয়োজন, এবং সেই কারণেই আরো একজন নিরাপত্তারক্ষী, যিনি তার কলিগ বলতে পারো, সহকর্মী বলতে পারো, তার মোবাইলটাও বাজেয়াপ্ত ইতিমধ্যেই করা হলো তদন্তকারীদের তরফে। আর এই মনোজিৎ, সাহেব, প্রমিত, এদের বিরুদ্ধে তদন্তে কোনো ফাঁক রাখতে নারাজ তদন্তকারী অফিসাররা। তাই গতকাল হলো তথ্য প্রমাণ জোগাড়ে 3D ম্যাপিং এবং পুনর্নির্মাণ। সাউথ ক্যালকাটা ল কলেজ, এই কলেজের মধ্যে ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ। এর তদন্তে এবার ঘটনাস্থলে 3D ম্যাপিং কলকাতা পুলিশের। প্রধান অভিযুক্ত মনোজিৎ মিশ্র সহ ধৃত 4 জনকে নিয়ে শুক্রবার ভোরে কলেজে যান তদন্তকারীরা, করেন ঘটনার পুনর্নির্মাণ। 25শে জুন কলেজের গার্ডরুমে ঠিক কি ঘটেছিল এর প্রত্যক্ষদর্শী কাউকে পাওয়া যায়নি। অভিযোগকারী এবং অভিযুক্তদের বয়ান পাওয়া গেছে, আর মিলেছে সিসি ক্যামেরার কিছু ফুটেজ। কিন্তু অপরাধ ঠিক কোথায় ঘটেছিল, সেই সময় কার কি গতিবিধি ছিল, এসবের জন্য এবার 3D ম্যাপিং করে ঘটনার পুনর্নির্মাণ। অপরাধ যেখানে হয়েছে সেই ঘটনাস্থল আদালতে বসেই বুঝতে পারবেন বিচারক। তার জন্যই 3D ম্যাপিং। 3D লেজার স্ক্যানারের সাহায্যে ঘটনাস্থলে প্রতিটি অংশের ছবি তোলেন তদন্তকারীরা, তারপরে 3D ম্যাপিং করা হয়। 3D লেজার স্ক্যানারে লেজার রশ্মি দিয়ে স্ক্যান করা হয়। এই স্ক্যানার 360 ডিগ্রি ঘুরে ছবি তুলতে পারে। প্রতি সেকেন্ডে 10,000 থেকে 1 লক্ষ পয়েন্ট স্ক্যান করে ছবি তোলা যায়। সেই লেজার ইমেজ থেকেই তৈরি হয় ঘটনাস্থলের 3D ভিডিও।
3D স্ক্যানিং এর পাশাপাশি পুনর্নির্মাণ। ধৃত মনোজিৎ মিশ্র, জায়েব আহমেদ এবং প্রমিত মুখোপাধ্যায়কে নিয়ে শুক্রবার ভোর 4টে নাগাদ সাউথ ক্যালকাটা ল কলেজে যান তদন্তকারীরা। পরে নিয়ে যাওয়া হয় ধৃত কলেজের নিরাপত্তারক্ষী পিনাকি বন্দ্যোপাধ্যায়কেও। প্রায় 4.5 ঘন্টা ধরে চলে পুনর্নির্মাণ। এর আগে আরজি করে চিকিৎসক পড়ুয়াকে গণধর্ষণের খুনের তদন্তেও 3D ম্যাপিং করেন তদন্তকারীরা। নিউজ 18 বাংলা। আর এই মনোজিৎ মিশ্র ছিল অস্থায়ী কর্মী। প্রশ্ন উঠেছে, অস্থায়ী কর্মী হিসেবে কার সুপারিশে, গভর্নিং বডির সুপারিশে নিয়োগ হয়েছিল এই মনোজিৎ? কিভাবে নিয়োগ হলো এত বড় অপরাধীর নিয়োগ অস্থায়ী কর্মী হিসেবে? এবার শিক্ষাকর্মী নিয়োগে, কলেজে শিক্ষাকর্মী নিয়োগে এবার বিধির তৎপরতা। কথা বলবো প্রতিনিধি সোমরাজের সঙ্গে। সোমরাজ, 2022-এ যদি এটা আইন হয় তাহলে কেন কার্যকর হয়নি? দেখো, 2022-এ আইন হলেও তা কার্যকর হয়নি। মূলত তার নিয়োগ বিধি প্রস্তুত করতে পারেনি রাজ্যের উচ্চশিক্ষা দপ্তর, এবং সেই কারণেই আইন হয়ে যাওয়ার পরেও তার নিয়োগ বিধি প্রস্তুত করা যায়নি। যেটা সূত্র মারফত জানা যাচ্ছে, সাম্প্রতিক সময়ে সাউথ ক্যালকাটা ল কলেজের ঘটনা এবং তারপর শিক্ষাকর্মী নিয়োগকে কেন্দ্র করে একাধিক কলেজ থেকে বিভিন্ন যে অভিযোগ উঠে আসছে, তারপরেই তৎপরতা শুরু করেছে উচ্চশিক্ষা দপ্তর। মূলত কলেজ সার্ভিস কমিশনের মাধ্যমে কেন্দ্রীয়ভাবে রাজ্য জুড়ে যে প্রায় 550-টিরও বেশি কলেজ রয়েছে, সরকার পরিচালিত কলেজ বা সরকার অনুমোদিত কলেজ, সেই কলেজগুলিতে শিক্ষাকর্মী নিয়োগের জন্যই এই নিয়োগ বিধি প্রস্তুতি ইতিমধ্যেই করে ফেলেছিল কলেজ সার্ভিস কমিশন, এবং তা এখন আইন দপ্তরে পাঠানো হয়েছে অনুমোদনের জন্য। আইন দপ্তরের থেকে এনওসি এলেই রাজ্য মন্ত্রিসভার বৈঠকে তা পেশ করা হবে। রাজ্য মন্ত্রিসভার বৈঠকে পেশ করার পর তার চূড়ান্ত অনুমোদন এলেই কলেজ সার্ভিস কমিশন নিয়োগ বিধি চূড়ান্ত করে তারপর নিয়োগ প্রক্রিয়া শুরু করে দেবে। 2022 সালে কলেজ সার্ভিস কমিশনকে এই ক্ষমতা দেওয়া হয় আইন করে কলেজে কলেজে শিক্ষাকর্মী নিয়োগের জন্য, কিন্তু তারপর থেকে সেই প্রক্রিয়া ত্বরান্বিত হয়নি, এবং বিভিন্ন সময় রাজ্যের অর্থ দপ্তর, আইন দপ্তরে সেই ফাইল গেছে বলে সূত্র মারফত জানা যাচ্ছে। কিন্তু এবার সেই প্রক্রিয়া ত্বরান্বিত করে উচ্চশিক্ষা দপ্তর বলেই সূত্র মারফত খবর। ওকে।